সম্প্রতি মা তারার টানে আমরা চলে গেছিলাম সপরিবারে তারাপীঠ। অনেকদিন ধরেই বারবার প্ল্যান হয়, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। ওই যে বলে ভগবান না চাইলে তোমার আর সাধ্যে কি যাওয়া। ফাইনালি মায়ের ডাকে যাওয়াও হলো এবং পুজো দেওয়া হলো। শুধু তাই নয়, আশেপাশে ঘুরে দেখাও হলো। দুদিনের একটা শর্ট ট্রিপ বলতে পারো, তারই কিছু ঝলক থাকবে আজকের এই ব্লগে। তারাপীঠ গেছি, বোলপুর শান্তিনিকেতনের এত কাছাকাছি, তাই মনে হলো যে একটু শান্তিনিকেতনটাও ঘুরে দেখা যায়। তো কোথায় কোথায় গেলাম, কি কি করলাম আর খাওয়া দাওয়াই বা কি হলো, তার সবই ক্রমশ প্রকাশ্য। তার আগে বলি, যেসব দর্শক বন্ধু আমাদের ভিডিওগুলো দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। বেলা করে তারাপীঠ পৌঁছে হোটেল রাজশ্রীতে উঠলাম আমরা। এখানে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম প্রথমেই পুজো দিতে। হোটেল ওখানে গিয়ে স্পট বুকিং করেছিলাম আমরা পার্কিং এর সুবিধা দেখে, আর কয়েকশো মিটার পায়ে হাঁটা দূরত্বে ছিল মায়ের মন্দির। পান্ডার সাথে আগে থেকেই কথা বলা ছিল, পুজোর ডালা সব রকম ব্যবস্থা উনিই করে রেখেছিলেন। কোনো রকম ভিড় ভাট্টা ছাড়া খুব সুষ্ঠুভাবে নর্মাল লাইনে ঘন্টা খানেকের মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছিল। মায়ের গর্ভগৃহে পৌঁছাতেই যেন আলাদা এক অনুভূতি হয়। কি চাইবো, কি ভেবে এসেছিলাম, সব কেমন তালগোল পেকে যায়, শুধু দু চোখ বেয়ে জল পড়তে থাকে। মন্দিরে পুজো দেওয়ার সময় তোমাদের আর কার এরকম অনুভূতি হয় আমাকে কমেন্টে জানিও। যাই হোক, পুজো কিন্তু মনে এক আলাদাই শান্তি আসে। আমাদের পান্ডা যেরকম বললেন, সকালের দিকে পুজো দিতে গেলে নাকি ভীষণ ভিড় হয়, একটু বেলা করে মানে ওই 3-4টের দিকে পুজো দিতে গেলে ভিড়টা অপেক্ষাকৃত কম থাকে। চারপাশে তো এরা সর্বত্র বিরাজমান। মুখে খাইয়ে দিলে ওরা খেয়ে নিচ্ছে। বাদামি ভালোবাসছে, আর কিছু খাচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ, কপিও খাচ্ছিল দেখবে। অন্য জিনিস আর মিষ্টি খাচ্ছে না, শুধু এইসব খাচ্ছে। এই যে হাত আমাদের সকলেরই কম বেশি লাল, এটা মায়ের চরণে আলতা মাখানোর জন্য। মায়ের চরণে সুগন্ধি তেল মাখিয়ে তারপর আলতা ঢেলে ভালো করে মুছিয়ে দেওয়ার রেয়াজ রয়েছে। গর্ভগৃহে ঢোকার আগে তো খুব তাড়াহুড়ো হয়। এছাড়াও শ্মশানের দিকে চলে এসে মন্দিরের পাশে মায়ের চরণ রাখা রয়েছে, ওখানে খুব সুষ্ঠুভাবে এই কাজ করা যায়। আগে তো এই জায়গাটার কথা তেমন কেউ জানতো না, তাই এদিকে মানুষ আসতেও কম। তবে এবার দেখলাম পার হেড 20 টাকা করে নিচ্ছে চরণে আলতা তেল মাখানোর জন্য। আজকাল ধর্মীয় সব স্থানেই কম বেশি টাকার খেলা শুরু হয়ে গেছে। মানুষের থেকে এদেরকে খাইয়ে বেশি শান্তি পাওয়া যায়। ওদের তো পেট পুজো হলো, বাকি আমাদের উদরপূর্তি হলো আজকে ভেজ থালি দিয়ে। এক্সেপশন শুধু আমি হিঙের কচুরি নিয়েছিলাম এই দুপুরবেলা। কি জানি কি মনে হলো, মেবি ভাতের সাথে তরকারিগুলো দেখে আর ইচ্ছা হলো না, মনে হলো কচুরিটাই বেস্ট হবে। আজ আমরা এখানে নাইট স্টে করছি, তাই বিকালের দিকে হাতে ছিল বেশ কিছুটা সময়। ঘুরে দেখলাম মহাশ্মশান এবং সংলগ্ন বেশ কিছু মন্দির। এই সতীপীঠ দেখলেই আমার মনে হয় এই জায়গার আনাচে কানাচে এত রহস্য, এত ইতিহাস লুকিয়ে আছে, তা উদ্ধার কার্যে নামলে গোটা একটা মানব জীবন কম পড়ে যাবে। বেশ কয়েক বছর আগে এসেছিলাম তারাপীঠে। দিনের দিন কিন্তু পুজো দিয়ে ফিরে চলে যাওয়া যায়। ওরে বাবা রে বাবা, পুকুর জাগো। পুজো অর্চনার পাশাপাশি জীব সেবাই কিন্তু শিব সেবার সমান। আমার তো মনে হয় আজকাল মানুষের উপকার করার থেকে এদের জন্য কিছু করা ভালো। আজকাল চারপাশে এমন কিছু ঘটনা দেখি বা খবর শুনি, তাতে মনে হয় মানুষের মনুষ্যত্ব দিন দিন যেভাবে কমছে, আর কয়েক বছর পর পশু পাখিকেই শ্রেষ্ঠ জীবের আখ্যা দেওয়া হবে। এদেরকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে একে একে লাইন করে খাচ্ছে, কোনো রকম নিজেদের মধ্যে ঝামেলা নেই। সন্ধ্যেবেলা হোটেলে ফিরে আমরা আবার চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মাকে দেওয়া হয়েছিল শীতল ভোগ। তোমরা যদি কেউ মা তারাকে ভোগ নিবেদন করতে চাও, সেটা দুপুরের অন্নভোগ হোক কিংবা সন্ধ্যেবেলা শীতল ভোগ, সেক্ষেত্রে আগে থেকে তোমাদের পান্ডাদের সাথে কথা বলে রেখো, ওনারাই সব ব্যবস্থা করে দেবেন। কথিত আছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, আর আমাদের পান্ডার কথা অনুযায়ী এই ভোগ কিন্তু আমাদের জন্য পুরোটাই নয়, নিজেদের জন্য প্রসাদ হিসাবে যৎসামান্য রেখে দিয়ে বাকিটা সকলের মধ্যে বিতরণ করে দেওয়াই ভালো। আর প্রসাদ অধিক পরিমাণে দরকারও হয় না, একটু পেলেই মনে শান্তি আসে। আর সকলের মধ্যে ভাগ করে প্রসাদ দিতে পারলে নিজেদেরও ভালো লাগে, সকলের চোখে মুখে একটা আলাদাই খুশি। মাতারার প্রসাদ অল্প হলেও কে না পেতে চাই। এই দুপুরবেলার অন্নভোগী যেমন আমাদের পান্ডা আমাদের জন্য অল্প ব্যবস্থা করে রেখেছিলেন, সেটা পেয়েই আমরা খুশি। আফটার অল শেয়ারিং ইজ কেয়ারিং। এবারের মতন পুজো পাঠ আমাদের কমপ্লিট। তারপর মন্দির চত্বরে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে আসলাম। এটা এখন একটু কমই চোখে পড়লো। মন্দির থেকে বেরিয়ে চারপাশে রয়েছে সাজানো সারি সারি দোকান, ঠাকুরের বাসনপত্র হোক কিংবা মাতারার ফটো, তার সাথে রয়েছে প্যারা এবং ল্যাংচার দোকান। আজকে সেই ভোর থেকে একবারও রেস্টের সুযোগ হয়নি, পরপর সব চলছে, তাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত। এখন চলেছি আমরা ডিনার করতে। আমাদের হোটেলের নিচে রেস্টুরেন্ট ছিল, বাট সেখানের খাবার অতটা ভালো নয়। গিয়েই আগে পা মুড়ে বসে পড়েছি, মনে হচ্ছে রেস্টুরেন্ট না ধাবাতে এসেছি। মায়ের চরণে সুগন্ধি তেল আর আলতা লাগাতে গিয়ে রাহুল তো জামা প্যান্ট সব জায়গায় লাগিয়ে ফেলেছে, আর হাতের আলতা এখনো ওঠেনি অনেকবার ধোয়ার পরেও। বেশি হাঁটাহাঁটি হলে মনে হয় খিদেটাও একটু বেশি পায়। অর্ডার দিয়েই ভাবছি খাবার কতক্ষণে এসে পৌঁছাবে। কালকে আবার সকাল সকাল ওঠা, এখান ছেড়ে চলে যাবো অন্য জায়গায়। আইসক্রিম নিয়ে ফিরছে এখন হোটেলে। তারাপীঠের রাস্তায়
কুলফি। পরদিন সকালে একদম রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। বাকি সবাই লুচি তরকারি ইডলি ধোসা ইত্যাদি খেলেও আমি খেয়েছি 1 গ্লাস আখের রস। রামপুরহাট ছেড়ে বেরিয়ে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে প্রথমেই চলে এসেছি আজকে সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতনের কালচারাল হাব বলা যায় এটাকে। এই নিয়ে আমার এখানে দ্বিতীয়বার আসা। এখানকারই মানুষদের বিভিন্ন রকমের হস্তশিল্প আর্টওয়ার্কস দিয়েই তৈরি হয়েছে চারপাশ। শান্তিনিকেতন নামের যথার্থতা তো রয়েছে, চারপাশে রয়েছে অদ্ভুত এক শান্তি। আর এই শিল্পগ্রামে রয়েছে নানান শিল্পীর শৈল্পিক ছোঁয়া। এখানের এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ঘরে তুলে ধরা হয়েছে বিভিন্ন রাজ্যের ফেমাস শিল্পকলা। শান্তিনিকেতন ঘুরতে আসা মানুষদের কাছে খুবই আকর্ষণীয় একটা ঘুরে দেখার জায়গা এই সৃজনী শিল্পগ্রাম। এখানের এন্ট্রি ফি রয়েছে পার হেড 30 রুপিস। যেদিকে তাকাবে সেদিকেই মনে হবে জায়গাটা ফটোজেনিক। তবে শুধুই যে শিল্পকলায় চারপাশ সাজানো এমনটা না, কিন্তু ভেতরে রয়েছে সোনাঝুরি হাটের মতন ছোট্ট হাট। সেখান থেকে চাইলেই তোমরা শপিং করতে পারো। আমরা যখন আগে শীতকালে এসেছিলাম আরো চারপাশটা জমজমাট ছিল, ট্রাইবাল ডান্সও হচ্ছিল এখানে। সকালের দিকটা আমরা এখানে সময় কাটিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। আরে আমাদের ড্রাইভারের সাথেই তো তোমাদের আলাপ করানো হয়নি। সে এখন খুব মন দিয়ে গাড়ি চালাচ্ছে, পায়ের ওপর তার ম্যাপ খোলা। এখানকার রাস্তাগুলো না একটু জট পাকানো, এদিক দিয়ে যাওয়া যায় ওদিক দিয়ে যাওয়া যায়, একটু চোখ কান খোলা রেখে দেখে শুনে যেতে হচ্ছে এই আর কি। এরপরে যাচ্ছি আমরা কঙ্কালীতলায়। তারাপীঠের পর এবার আরো এক সতীপীঠ মা কঙ্কালীর মন্দিরে। কথিত আছে এখানে মায়ের কোমর পড়েছিল। কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরে মায়ের কোনো মূর্তি পুজো হয় না, ছবিতে পুজো হয় সারা বছর। আর পাশেই রয়েছে এক শিব মন্দির। এই সেই নদী জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এখানে এসে আমরা আগে পুজো দিয়ে নিয়েছিলাম। বিশেষ কোনো তিথিতে ভিড় হলেও এখন বেশ ফাঁকা ফাঁকা। এরপর কুপন কেটে মায়ের মন্দিরে বসে ভোগ খেলাম। মাকে নিবেদন করা পোলাও ভোগ প্রথম পাতে দেওয়ার পর সাদা ভাতের সাথে একটা 5 মিশালি তরকারি ছিল। শেষ পাতে কুমড়ো বেগুন দিয়ে একটা টক আর পায়েস, এই ছিল প্রসাদে। মায়ের পুজো সম্পন্ন হলে ভোগ নিবেদনের পর 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। এই সেই পবিত্র জলকুণ্ড যার ঈশান কোণে সতীর কাঁখাল নিমজ্জিত রয়েছে বলে বিশ্বাস। কাঁখাল অর্থাৎ কোমর থেকেই পরবর্তীকালে নামকরণ হয় কঙ্কালীতলা। এই মন্দিরে মায়ের পটচিত্রে পুজো হলেও আসল তাৎপর্য রয়েছে ওই জলকুণ্ডের। ওর মধ্যে শুধু দেবীর কোমর না, অবস্থান রয়েছে পঞ্চশিবের, যা 12 বছরে একবার উঠিয়ে এনে পুজো করা হয়, আবার পুজোর পর জলে নিমজ্জিত করে দেওয়া হয়। আরো এক অলৌকিক ঘটনা, এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে মন্দিরের আশেপাশের পুকুরের জল যখন একদম শুকিয়ে যায় তখনও কিন্তু ওই কুণ্ডের জল একই রকম টলমল করতে থাকে। কোনো বিশেষ তিথিতে ওই কুণ্ডেই মন্দিরের পুজো হয়। এসব স্থানের মাহাত্ম্য এত বেশি যে সেসব চাক্ষুষ করতে পেরে নিজেদের ভাগ্যবান বলে মনে হয়। পুজো দিয়ে ভোগ খেয়ে কঙ্কালীতলা ছেড়ে বেরিয়ে এসেছি আমরা দুপুরের শেষ ভাগে। কিন্তু এসে দেখি এখানে ওমা একই সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে সোনাঝুরি গাছ, কিন্তু সোনাঝুরি হাট কই? তারপর স্থানীয়দের থেকে জানতে পারলাম বুধবার হাট বন্ধ থাকে, আর এখন অফ সিজন বলে শনি রবিবারই বেশি পসরা জমে। তবে শীতকালের গল্প আলাদা। প্রকৃতিপ্রেমী মানুষের তো জীবন অন্তত একবার শান্তিনিকেতন যাওয়া উচিত। লাল মাটির দেশ বীরভূমে এই এক টুকরো সোনাঝুরি রাজ্য যেন উপরই পাওনা। প্রপার হাট আজকে না বসলেও 2-1 জায়গায় বাউল গান হচ্ছে, আর তার সাথে 2-1টা ছোট স্টলও বসেছে। এমন সুন্দর জায়গায় এসে মন তো শান্ত হবেই, সব ভুলে হারিয়ে যেতে ইচ্ছা করবে। সোনাঝুরির হাট, এই যে সোনাঝুরি ঘাট। মা তো একটু বেশি এক্সাইটেড হয়ে যায় মাঝে মাঝে, একাই ভাষণ দিয়ে দেবে। আমরা এসেছি সোনাঝুরির হাটে, তোমরা গায়ে সব বাড়াবাড়ি। তো চলো এবার র্যাপ আপের পালা। ভাবলাম দুদিনের এই ছোটখাটো ভ্রমণ বোধহয় এখানেই শেষ, কিন্তু না, এখনো 2টো স্পট বাকি। শান্তিনিকেতন মানেই কিন্তু শুধু খোয়াই সোনাঝুরি হাট না, সেই রবীন্দ্রনাথ ঠাকুর ছাতিনতলার কথা মাথায় আসে। তবে কোভিড এর টাইম থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে এখনো টুরিস্ট এন্ট্রি ব্যান থাকায় সব দূর থেকে দেখে চলে যেতে হয় আর কি। ওই সেই বুদ্ধ মূর্তিটা, না বুদ্ধমূর্তি ওখানে তাই। ও বাবা, ওটা তো সেই মাউন্টেনের। এই স্ট্যাচুর কথাই হচ্ছিল। বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন থেকে বানানো 34 ফিটের বুদ্ধদেবের সাদা এক মূর্তি, যা অনায়াসেই দেখে নিয়ে যায় সোনাঝুরি হাট থেকে ফেরার সময়। দাঁড়াও, এখনো শেষ হয়নি ঘোরাঘুরির গল্প। এরপর এসেছি আমরা বর্ধমানের 108 শিব মন্দির। এখানে মহাদেবের 108 নামকরণের পাশাপাশি অবস্থিত 108টি মন্দির একই রকম দেখতে। প্রতিটি মন্দিরের ভেতরেই রয়েছে একটি করে শিবলিঙ্গ, আর যেখানে মহাদেবের অবস্থান সেখানে তো একটি বেলগাছ থাকবেই, সেটা বলাই বাহুল্য। সাথে রয়েছে নন্দী মহারাজের অবস্থান, আর মাঝখানে রয়েছে একটি পুকুর, তার চারপাশ ঘিরেই মন্দিরগুলো অবস্থিত। এরপর বর্ধমান ছেড়ে বেরিয়ে দাঁড়ালাম আমরা একটু শক্তিগড়ে। এই পড়ন্ত বিকেলে আমাদের থেকে পাখিদের গলার আওয়াজই বেশি পাওয়া যাচ্ছে। আর এখানে এসে তো সিঙ্গারার থেকে আমার চাটনিটা বেশি পছন্দ হলো। সিঙ্গারা গুটকি কচুরি খেয়ে এমন ঝাল লেগেছে, তাই মিষ্টি খাওয়ার ইচ্ছা না থাকলেও শক্তিগড়ের ফেমাস ল্যাংচা নিয়েই ফেললাম। আজকাল মাঝে মাঝে খবরে এত কিছু শোনা যায় যে এইসব খেতে একটু ভয়ই লাগে। এই কদিন আগেই নিউজে দেখছিলাম এখানের কোন দোকান থেকে বস্তা করে করে কেজি কেজি ল্যাংচা পাওয়া যাচ্ছে, যা পচে গেছে, তাই গরম রসে ফেলে সেল করে দিচ্ছে মানুষকে। দেখতে লোভনীয় লাগলেও ভেতরে যে এগুলোর কি থাকে তা নিয়ে তো সন্ধিহান থাকবেই মানুষ এসব দেখে। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু মন্দ নয়, সবকিছুই টেস্টি ছিল। আর থাকতে না পেরে বাবা এখন মুড়ি মাখা খাচ্ছে। এদিকে কি রোল টোল নিয়ে
আমরা আছি ল্যাংচা ভবনে। অনেক হলো ঘোরাঘুরি, সন্ধে হওয়ার মুখে টুকটাক কিছু স্ন্যাক্স দিয়ে মুখ চালিয়ে এবার ডিরেক্ট বাড়ি ফেরার পালা। এই ছোট্টখাট্টো দুদিনের ভ্রমণে আমাদের সবার থেকে রাহুলেরই বেশি প্রেশার গেল। আমরা তো তাও একটু চোখটা বুঝে ঝিমোনোর সুযোগ পেয়েছি গাড়িতে, কিন্তু ওকে সর্বদা সতর্ক থাকতে হয়েছে। সবশেষে দাদু দিদাকে মামার বাড়িতে ড্রপ করে আমরাও ফিরে পড়লাম। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন স্টে টিউনড।